আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি, ঘটনাটা 2020 সালের 2 জানুয়ারি ঘটেছিল। ঘটনাটা হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হলদ্বানি নামের একটা শহর। সেখানকার একটা ইন্দিরানগর নামের কলোনি রয়েছে। সেখানে বেশ কিছু ফ্যামিলি বসবাস করে। তার মধ্যে নাজিম আলী খান নামের একজন ভদ্রলোক, একজন ব্যবসাদার, বয়স ছিল 46 বছর। তাকে নিয়েই আজকের এই ক্রাইমের সত্য ঘটনা। ভদ্রলোক সেখানকার পটেল চক নামের একটা চৌরাস্তা, একটা মার্কেট, সেখানে তার একটা জামা কাপড়ের স্টল ছিল। তো তার স্টলে যখন যেরকম সিজন সেখানে সেই অনুসারে জামা কাপড় পাওয়া যেত। খুব ভালো উলের জামা কাপড় পাওয়া যেত তার স্টলে। তার প্রথম বিয়ে হয়েছিল 2016 সালে, কিন্তু স্ত্রীর সাথে তার কিছু অশান্তির জন্য বিয়ের 7-8 মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে গেছিল। তারপরে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল 2019 সালের 27 নভেম্বর। তার দ্বিতীয়বার বিয়ে হয়েছিল ফৌজিয়া খান নামের একজন মহিলার সাথে। সেই মহিলা ইউপির রামপুরার বাসিন্দা ছিলেন। যে সময় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় তার দ্বিতীয় স্ত্রী সে নিজের বাপের বাড়িতে ছিল। ঘটনার দিন সকালবেলায় সেই ভদ্রলোক নিজের কাজে যাওয়ার জন্য যেমন প্রতিদিন নিজের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়তেন, সেদিনও তিনি নিজের স্কুটি নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছিলেন। তার দুপুরবেলায় ফিরে আসার কথা ছিল, তবে সেদিন তিনি দুপুরবেলায় ধলপুর ব্যবসার কোনো কাজে যাবেন বলে দুপুরে বাড়ি ফিরে আসেননি। দুপুর 3:10 নাগাদ একটা কল আসে তার ফোন থেকে, তার দাদা ওয়াজিব আলী খানের কাছে। ওয়াজিব আলী ফোন রিসিভ করলে তিনি নিজের ভাইয়ের গলা শুনতে পাননি। তিনি শুনেছিলেন আমরিন নামের এক মহিলার গলার আওয়াজ। আমরিন কিন্তু ওই ইন্দিরানগর এলাকারই বাসিন্দা, তাদের প্রতিবেশী। তো সেই মহিলা বিভিন্ন উলের জামা কাপড় তৈরি করত, যেগুলো নাজিম আলীর স্টলে বিক্রি হতো। তো সেই মহিলা ফোন কলে নাজিমের দাদাকে জানিয়েছিল যে স্কুটিতে করে আমি আর আপনার ভাই ব্যবসার কাজে ধলপুর রোড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি আপনার ভাইকে ব্রিজলাল হসপিটালে এনে ভর্তি করেছি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। তার দাদা, তার ফ্যামিলির লোকজন সেখানে গিয়ে পৌঁছে যায়। আর তার যে শ্বশুরবাড়ি, মানে তার যে নতুন স্ত্রী ফৌজিয়া, তাকেও খবর দেওয়া হয়েছিল চলে আসার জন্য। নাজিম আলী খানের দাদা ইমিডিয়েটলি ব্রিজলাল হসপিটালের ইমার্জেন্সির সামনে গিয়ে পৌঁছেছিল। গিয়ে সে জানতে পারে যে তার ভাই আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ কি এমন হলো, কি ঘটেছিল যার জন্য এমনটা হয়েছে, সমস্ত জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ টিম। কারণ এটা একটা পুলিশ কেস। পুলিশকে খবর দিয়েছিল ওই এলাকারই একজন লোক। ওই এলাকা বলতে যে এলাকাতে দুর্ঘটনাটা ঘটেছে, সেখানে একজন পথচারী খবর দিয়েছিল পুলিশ টিমকে। পুলিশ চলে এসেছিল হসপিটালে। আসার পরে পুলিশ সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ মহিলা ওই ঘটনা ঘটার সময় যে মৃত ব্যক্তি নাজিম আলী খান, তার সঙ্গে তার স্কুটিতেই ছিল। আর জিজ্ঞাসাবাদ হচ্ছিল সেই গাড়িটা কালো রঙের একটা বুলেরো গাড়ি, যাতে করে সেই মহিলা আমরিন ওই ভদ্রলোককে নিয়ে এসেছিল হসপিটালে। কেন দরকার পড়েছিল হসপিটালে আনার? ঘটনার দিন 2:30 নাগাদ নাজিম, তার পেছনে বসেছিল আমরিন। তারা ব্যবসার কাজে ধলপুর রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সামনে দাঁড়িয়েছিল একজন অ্যাভেঞ্জার বাইকে বসা পুলিশ। সে
নিজের লাঠির ইশারায় দাঁড়াতে বলেছিল নাজিমকে আর পেছনে বসে থাকা আমরিনকে। নাজিম কিন্তু না দাঁড়িয়ে সোজা চলে যেতে চেয়েছিল। আমরিন বলে, পুলিশ যখন বলে তখন দাঁড়ানো উচিত। নাজিম দাঁড়িয়েছিল। নাজিমের কাছে গাড়ির বিভিন্ন ডকুমেন্ট চেয়েছিল সেই পুলিশ কর্মী। নাজিম সমস্ত ডকুমেন্ট দেখিয়েছিল, সব ডকুমেন্ট ওকে ছিল। এবার সেই পুলিশ কর্মী হেলমেট নিয়ে কথা বলতে শুরু করে। বলে, তোমাদের হেলমেটগুলো ভালো নয়, হেলমেট চেঞ্জ করা উচিত। এই রকম হেলমেট হলে কিন্তু তোমাদের উপরে কেস দেওয়া যাবে। এই সব কথাতে নাজিমের সাথে সেই পুলিশ কর্মীর তর্ক হওয়া শুরু হয়। হঠাৎ করে পুলিশ কর্মী নিজের কোমর থেকে রিভলভার খুলে নিয়ে একটা গুলি চালিয়েছিল নাজিমকে উদ্দেশ্য করে। নাজিম লুটিয়ে পড়ে আর সেই পুলিশ কর্মী নিজের অ্যাভেঞ্জার বাইক নিয়ে সেখান থেকে চলে গেছিল। এবার আমরিন রাস্তায় দাঁড়িয়ে নিজের যে পার্টনার, যার স্কুটিতে বসে সে যাচ্ছিল, সে ওইভাবে আহত হয়ে রাস্তায় পড়ে আছে। সে কাঁদতে শুরু করে, লোকজনকে হাত জোড় করে অনুরোধ করতে শুরু করে যে আমার সাথে কেউ চলো, এখনো নিঃশ্বাস চলছে, হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো লোকজন ব্যাপারটাতে হেল্প করেনি। তবে দিলাওয়ার নামের একজন ভদ্রলোক, যিনি একজন কেবল ব্যবসায়ী, টিভি কেবল, আগে এই ব্যবসাটা খুব চলতো সেই সময়, তিনি সব জায়গায় কেবলের কানেকশন দিতেন, এটাই তার ব্যবসা ছিল। তিনি আর তার সঙ্গে তার গাড়িতে বসেছিল পঙ্কজ ত্রিপাঠী নামের একজন ভদ্রলোক। দুজনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সেই মহিলাকে হেল্প করেছিল পেছনের সিটে সেই ভদ্রলোককে তুলে বসানোর। তারপরে সবথেকে কাছে যে হসপিটাল, ব্রিজলাল হসপিটাল, সেখানে গিয়ে তারা দাঁড়িয়েছিল। পুলিশ টিম ততক্ষণে সেখানে এসে পৌঁছেছিল। রাস্তার কোনো একজন কিন্তু পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এবার গিয়ে যখন জানতে পারে যে সেই ভদ্রলোক মারা গেছে, কোনো পুলিশ কর্মী নাকি গুলি চালিয়েছে। পুলিশ কর্মী এইভাবে অকারণ একজনকে রাস্তাতে কেনই বা গুলি চালিয়েছে? শুধু হেলমেট ভালো না থাকার জন্য পুলিশ কর্মী কখনোই কোনো এক স্কুটি আরোহীকে গুলি করতে পারে না। তার পেছনে নিশ্চয় কোনো না কোনো ঘটনা রয়েছে। সেই জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। জিজ্ঞাসাবাদ হয়েছিল সেই বোলেরো গাড়ির যে ড্রাইভার দিলাওয়ার, তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, আর জিজ্ঞাসাবাদ করছিল সেই আমরিন নামের মহিলার সাথেও। এবার বলি, ওই আমরিনটা আসলে কে? আমরিন হচ্ছে নাজিম আলী খানদের প্রতিবেশী। ওই ইন্দিরানগর কলোনিতেই সেও থাকে। তার দুজন মেয়ে আছে। সে একজন বিধবা মহিলা। গত 5 বছর আগে তার হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ার পর তার হাজবেন্ডের বাড়ি ছেড়ে সে নিজের বাপের বাড়ি ওই ইন্দিরানগর কলোনিতে এসে থাকতে শুরু করে। নাজিম আর আমরিন ছোটবেলা থেকেই তারা প্রতিবেশী, সেই সূত্রেই তাদের পরিচয়। যখন ডিভোর্সের পর সে বাড়ি ফিরে এসেছিল, তারপর সে বিউটিশিয়ান কোর্স করেছিল। বিউটিশিয়ান হিসাবে বিভিন্ন জায়গায় সে কাজ করত। তার থেকে যে ইনকাম হতো সেটা দিয়েই সে বাপের বাড়িতে থেকে নিজের আর নিজের 2 মেয়ের খরচটা চালাতো। আর সে খুব ভালো উলের বা কাপড়ের জামা কাপড় তৈরি করতে পারত। সেই জন্য সে অর্ডার মোতাবেক জামা কাপড় তৈরি করত, উলের সোয়েটার তৈরি করত, আর সেই জিনিসগুলো নাজিমের স্টলে বিক্রি হতো। এই জন্য নাজিম আর তার মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, যেটা নাজিমের বাড়ির লোকজন বা আমরিনের বাড়ির লোকজন সবাই জানে। এবার দিলাওয়ারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় দিলাওয়ার কি কি দেখেছে, দিলাওয়ার বলে যে কে গুলি চালিয়েছে রাস্তাতে সেটা সে দেখেনি। তবে হ্যাঁ, ওই মহিলা খুব কান্নাকাটি করছিল, সবাইকে রিকোয়েস্ট করছিল যে আমার হাজবেন্ডের গুলি লেগেছে, আমাকে হেল্প করো। তো কেউ হেল্প করছিল না। তখন ওই ভদ্রলোকের মনে হয়েছিল যে যদি ঠিক টাইমে ওই আহত মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো সে বেঁচে যাবে। সেই জন্য সে নিজের বোলেরো গাড়ি দাঁড় করিয়েছিল। আর সেখানে সেই মহিলা ওই ভদ্রলোককে নিয়ে
উঠে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই ওই ভদ্রমহিলা একটা ফোন কলে নাজিমের যে দাদা ওয়াজিব আলী খান তাকে কল করেছিল। তখন দিলাওয়ার একটু অবাক হয়েছিল, কারণ ফোনে সে নাজিমের দাদাকে বলেছিল, আমি তোমার ভাইয়ের বন্ধু বলছি। দিলাওয়ারের অবাক লেগেছিল, কারণ ওই মহিলা যে এতক্ষণ বলছিল যে আহত ভদ্রলোক নাকি তার হাজবেন্ড, এখন সে ওই আহতর ফোন নিয়ে তার বাড়িতে কল করার সময় বলছিল যে আমি আপনার ভাইয়ের বন্ধু। দিলাওয়ারের অবাক লেগেছিল, কিন্তু দিলাওয়ার কিচ্ছু বলেনি। দিলাওয়ার নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছে দিয়েছিল। পুলিশ কিন্তু দিলাওয়ারকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছিল। কিন্তু পুলিশের ওই মহিলা মানে আমরিন নামের মহিলার যে বয়ান, তার উপরে সন্দেহ হচ্ছিল। কারণ পুলিশের মনে হচ্ছিল ওই মহিলা ঠিকমতো কোনো উত্তর দিতে চাইছে না, নার্ভাসনেস রয়েছে তার মধ্যে, সে খালি এড়িয়ে যেতে চাইছে, ইমার্জেন্সির এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের যখন তার উপর সন্দেহ হয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। তবে পুলিশ বলেছিল যে যখন খুশি তাকে ডেকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতেই পারে। প্রথমে যে মারা গেছে তার কল ডিটেলটা চেক করা হয়। কল ডিটেল চেক করা হয়েছিল 90 দিনের। 90 দিনের কল রেকর্ড চেক করাতে দেখা যায় একটা নম্বরে ওই ভদ্রলোকের বারবার কথা হয়। নম্বরটা কার যখন বের করা হয়, দেখা যায় নম্বরটা ওই যে মহিলা আমরিন, যে তাকে আহত হওয়ার পর হসপিটালে নিয়ে গেছিল, বা তার ব্যবসার সাথে যুক্ত ওই মহিলা, তারই ফোন নাম্বার। এবার ওই মহিলার ফোনের নাম্বারের কল ডিটেল যখন বের করা হয়, তখন দেখা যায় 1 মাসে 854 বার কথা হয়েছে ওই মহিলার সাথে ওই ভদ্রলোকের। আর যেদিন ওই ঘটনা ঘটেছে সেদিনও লাস্ট কল ওই মহিলার সাথেই ফোনে হয়েছিল। তখন পুলিশের সন্দেহটা গভীর হয় ওই মহিলার ওপরে। আরও একটা বিশেষ ব্যাপার যেটা পুলিশ লক্ষ্য করেছিল, ওই ভদ্রলোক নাজিম আলী খান ছাড়াও ওই মহিলার সাথে আরও এক ভদ্রলোকের বারবার ফোনে কথা হয়। সেই ভদ্রলোকের নাম্বারটা বের করা হয়েছিল। ভদ্রলোকের নামটা যখন জানার চেষ্টা করেছিল পুলিশ টিম, জানতে পেরেছিল সেই ভদ্রলোকের নাম রাধেশ্যাম বাল্মীকি, যে একটা স্থানীয় প্রাইভেট হসপিটালের সাফাই কর্মী। তার সাথে ওই আমরিন নামের মহিলার 1 মাসে 591 বার কথা হয়েছে। এবার সেই ভদ্রলোককে অ্যারেস্ট করে পুলিশ। সেই ভদ্রলোক সেই সময় হালকা অসুস্থতা নিয়ে যে হসপিটালে নিজে কাজ করত সেই হসপিটালেই ভর্তি ছিল। সেখান থেকে সেই ভদ্রলোক রাধেশ্যাম বাল্মীকিকে সঙ্গে আমরিনকে অ্যারেস্ট করেছিল, জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। আমরিন কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সমস্ত সত্যি ঘটনা বলতে শুরু করে। আমরিন কিন্তু একটা কথাই বারবার বলেছিল যে রাধেশ্যাম বাল্মীকি তার পাতানো ভাই। রাধেশ্যাম বাল্মীকিকে সে গত 1 বছর ধরে চেনে। তার ভাই জাফর রাধেশ্যাম বাল্মীকির সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল যখন তার মা অসুস্থ হয়ে সেই প্রাইভেট হসপিটালে ভর্তি ছিল যেখানে রাধেশ্যাম কাজ করে। তখন রাধেশ্যামের সাথে তাদের আলাপ হয়েছিল, রাধেশ্যামের নাম্বার নেওয়া হয়েছিল। তার একটাই কারণ ছিল, তার মা বারবার ওই হসপিটালে চেক আপের জন্য যেত। লম্বা লম্বা লাইন দিতে হতো, যাতে লাইন দিতে না হয়। ওই হসপিটালের কোনো কর্মচারী যদি তাদের হেল্প করে তাহলে অনেক সুবিধা হবে, লাইন দিতে হবে না। সেই জন্য তারা রাধেশ্যামের নম্বরটা নিজেদের কাছে রেখেছিল আর বারবার তাকে কল করে ওই হসপিটালে ডাক্তার দেখাবার জন্য নাম লেখানোর দরকার হলে রাধেশ্যামকে তারা বলে দিত। শুধু তাই নয়, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যখনই কারোর দরকার হতো ওই হসপিটালে গিয়ে ডাক্তার দেখানোর, তারা রাধেশ্যামকে কল করে বলে দিলে রাধেশ্যাম সেই কাজটা করে দিত। অনেক হেল্প করতো ওই হসপিটালে ডাক্তার দেখানো, ওষুধ কেনা ইত্যাদির ব্যাপারে।
সেই জন্য রাধেশ্যামের সাথে ওই মহিলার নাকি বন্ধুত্ব। কিন্তু পুলিশ টিমের মনে হয়েছিল যদি রাধেশ্যামের সাথে শুধু ডাক্তার দেখানো নিয়ে বন্ধুত্ব হয়, তাহলে গভীর রাতে কি কথা হয় ওই মহিলার সাথে রাধেশ্যামের। আর নাজিম আলী খান নামের ওই বিবাহিত ভদ্রলোক যিনি মারা গেছিলেন, তার সাথেই বা কি কথা হয় গভীর রাত্রে ওই মহিলার। শেষ পর্যন্ত মহিলা যেটা বলেছিল সেটা হচ্ছে, মহিলার সাথে মহিলার হাজবেন্ডের কোনো না কোনো বিষয়ে ঝামেলা লেগেই থাকতো। তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়েছিল, সে বাপের বাড়ি চলে এসেছিল। গত 5 বছর ধরে সে নাজিমের সাথে ব্যবসার কাজে যুক্ত হয়েছিল। সে বিভিন্ন সোয়েটার, জামা কাপড় ইত্যাদি তৈরি করে বিক্রি করত নাজিমকে। নাজিম পরিবর্তে টাকা দিত আর সেই জিনিসগুলো নিজের স্টলে বিক্রি করত। যে জিনিসগুলো সত্যি সত্যিই চাহিদা ছিল, কারণ খুব ভালো সুন্দর জিনিস তৈরি করতে পারত আমরিন। নাজিমের সাথে আমরিন নামের ওই মহিলার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল মহিলার ডিভোর্সের পর। ছোটবেলা থেকেই তারা কিন্তু একই এলাকার মানুষজন, কিন্তু বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্ক তাদের মধ্যে ছিল না, আলাপ পরিচয়ও তেমনভাবে ছিল না। ডিভোর্স হয়ে আসার পর মহিলার সাথে নাজিম আলী খানের সম্পর্ক শুরু হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই বাড়ির লোকজন নাজিমের বিয়ে ঠিক করেছিল। নাজিমের প্রথম বিয়ে হয়েছিল 2016 সালে। বিয়ে হয়ে আসার পর তার স্ত্রীর সন্দেহ হয়েছিল নাজিমের উপর। সে বুঝেও গেছিল যে তার হাজবেন্ডের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে কোনো মহিলার। সেই জন্য সেই মহিলা হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে গেছিল। এবার নাজিমের সাথে আমরিনের সম্পর্ক দ্রুত গতিতে আরো গভীর হতে থাকে। আমরিন ভাবছিল নাজিম তার সাথে বিয়ে করবে। এদিকে নাজিমের বাড়ির লোকজন তার দ্বিতীয়বার বিয়ে ঠিক করেছিল ইউপির রামপুরা নামের একটা এলাকায়। একটা আনম্যারিড মেয়ের সাথে নাজিমের বিয়ে ঠিক হয়ে যায়। এই ব্যাপারটা একদম সহ্য করতে পারেনি আমরিন। আমরিন ভেবেছিল প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তাদের যে সম্পর্ক এতটা গভীর হয়েছে, নাজিম এবার তার সাথেই বিয়ে করবে। কিন্তু নাজিম নিজের বাড়িতে একবারও কাউকে বলেইনি যে সে ওই মহিলার সাথে বিয়ে করতে চায়। নাজিমের বাড়ির লোকজন নাজিমের বিয়ে ঠিক করেছিল, যে ব্যাপারটা সহ্য করতে পারেনি আমরিন। আমরিন বার কয়েক নাজিমের দোকানে গিয়ে চিৎকার করে ঝগড়া ঝামেলাও করেছিল, কিন্তু নাজিমের উপর সেটার বিশেষ কোনো প্রভাব পড়েনি। সে বিয়ে করে ফেলেছিল। নাজিমের বিয়ে হয়ে যাওয়ার পরে নাজিমের গার্লফ্রেন্ড আমরিন বারবার তাকে ফোন কলে ধমকি দিচ্ছিল যে তোমার যে প্রথমবার ডিভোর্স যেমন হয়ে গেছে, আমি কিন্তু তোমার দ্বিতীয় স্ত্রীকে আবারও সব বলে দেবো। নাজিম এবার কোনোভাবে বোঝানোর চেষ্টা করছিল আমরিনকে যে রাগ করো না, আমার স্ত্রীকে কিছু বলো না, আমাদের যেমন সম্পর্ক তেমনই থাকবে। আমরিনের যত খরচ খরচা সবটা কিন্তু নিজের বিয়ের আগে পর্যন্ত নাজিম করছিল। নাজিমের বিয়ে মাত্র 1 মাস মতো আগেই হয়েছিল। তখন থেকে সে অ্যাভয়েড করছিল আমরিনকে, টাকা পয়সাও দিচ্ছিল না। আমরিন খুব রেগে গেছিল। আর আমরিনের সাথে ওই রাধেশ্যামের বন্ধুত্ব হয়েছিল 1 বছর আগে। রাধেশ্যাম সেও একজন ম্যারিড লোক, একটা হসপিটালের গ্রুপ ডি কর্মী। তার স্ত্রী, সে সরকারি নগর নিগমের গ্রুপ ডি এর কর্মী। 4 ছেলে মেয়ে আছে তার। কিন্তু হসপিটালে একজন সুন্দরী মহিলা তার সঙ্গে বারবার কথা বলছে, হেল্প নিচ্ছে, তাকে দাদা বলে ডাকছে। ব্যাপারটা তার খুব ভালো লাগছিল। সে মনে মনে পছন্দ করতে শুরু করে আমরিনকে। আমরিন একটা মহিলা, সেও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিল। সেটার সুযোগ নিয়ে সে বিভিন্ন রকমভাবে
হেল্প নিচ্ছিল রাধেশ্যামের কাছে। সে কিন্তু নাজিমের ব্যাপারে সমস্ত গল্প করেছিল রাধেশ্যামের কাছে। রাধেশ্যাম বলেছিল, আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার সাথে যে এরকম ঘটনা ঘটিয়েছে তাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। এই কথাটা শুনে আমরিনের খুব ভালো লেগেছিল। আমরিন বলেছিল যে আমিও জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, তো আমিও আমার 2 মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পরে আমি তোমার সাথেই বাকি জীবনটা কাটাবো, আর এখনও আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তোমার সাথেই আমি সম্পর্কে থাকবো। তবে হ্যাঁ, আমি নাজিমকে কখনো ক্ষমা করব না। আমারও ইচ্ছা করে নাজিমকে মেরে ফেলতে। এবার রাধেশ্যাম বলে যে আমি একদিন নিজের হসপিটাল পরিষ্কার করতে গিয়ে একটা রিভলভার কুড়িয়ে পেয়েছিলাম। সেটা আমি ফেলে দিইনি, কাউকে বলিনি, আমি কিন্তু লুকিয়ে নিজের কাছেই রেখে দিয়েছি। যদি তুমি বলো তো ওটা দিয়ে আমি নাজিমকে শেষ করতে পারি। এবার এই ব্যাপারটাতে তারা প্ল্যান করে ফেলে। রাজি হয়ে গেছিল আমরিন। আমরিন নাজিমকে বলে যে একবার দেখা করতে চাই, শেষবার ধলপুরে গিয়ে একবার দেখা করব, তারপরে কিন্তু আর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। নাজিম খুশি হয় যে চলো, আমি এবার নিজের যে নতুন স্ত্রী ফজিয়া তার সাথে সুখে সংসার করব। এতদিন যে দেখা করেছি, এত গল্প করেছি আমরিনের সাথে, শেষবার একবার দেখা করা যেতেই পারে। আগে থেকেই প্ল্যান মোতাবেক চন্দা দেবী মন্দিরের পেছনে ঝোপঝাড়ে লুকিয়ে অপেক্ষা করছিল রাধেশ্যাম বাল্মীকি। প্ল্যান মোতাবেক নাজিমের স্কুটিতে বসে ভীমতাল রোডে এসে পৌঁছেছিল আমরিন। রাধেশ্যাম নিজের অ্যাভেঞ্জার বাইকে খাকি রঙের জ্যাকেট পরে, দেখে মনে হচ্ছিল কোনো পুলিশের লোক, হাতে একটা লাঠি নিয়ে ঠিক যেভাবে পুলিশ রাস্তায় দাঁড়ায় সেইভাবে ওই সময় দাঁড়িয়ে পড়েছিল। বিভিন্ন লোকজনকে বলছিল যে গাড়ির কাগজ দেখাও, সবাই দেখাচ্ছিল। সেই সময় সেখানে এসে পৌঁছেছিল নাজিম, পেছনে বসেছিল আমরিন। তাদের কাছেও সেই নকল পুলিশ রাধেশ্যাম কাগজ চেয়েছিল গাড়ির বিভিন্ন ডকুমেন্ট দেখানো হয়েছিল তাকে, সব ঠিকঠাক ছিল। এবার যখন সব ঠিকঠাক আছে তাহলে হেলমেট নিয়ে তর্ক শুরু করেছিল। হঠাৎ করে নিজের একটা রিভলভার বের করে সে গুলি করে সেখান থেকে নিজের বাইক নিয়ে পালিয়ে গেছিল। এতটা পর্যন্ত সব প্ল্যান মোতাবিক হয়েছিল। সে নিজের বাড়ি গিয়ে যে রক্ত মাখা জামা কাপড় সেগুলোকে খুলে লুকিয়ে দিয়েছিল। নিজে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিল যে তার খুব শরীর খারাপ। হসপিটালে তার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছিল। এদিকে কিন্তু ধরা পড়ে গেছিল এই ঘটনার মাস্টার মাইন্ড আমরিন। আমরিনকে সব বলতেও হয়েছিল। রাধেশ্যাম পরবর্তীতে ধরা পড়ে, সবটা তাকেও বলতে হয়েছিল। 31 মার্চ 2020 থেকে কেসটা চলছিল। তার মধ্যে কিন্তু তাদের দুজনেরই জামিন হয়ে গেছিল, তারা মুক্ত হয়ে ঘুরছিল। 20 ডিসেম্বর 2025 তাদের দুজনকে লোয়ার কোর্ট থেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বর্তমানে নাজিম আলী খান মার্ডার কেসটা হাইকোর্টে চলছে। ঘটনাটা শোনার পরে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন।